এই রোমাঞ্চকর পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে গ্রীষ্মের কিছু রাতে সূর্য ডোবে না, আবার শীত এলে দিনের পর দিন আকাশে সূর্যের মুখ দেখা যায় না। সেখানকার পাহাড়গুলো দেখে মনে হয় সমুদ্রের বুক চিরে উঠে এসেছে, যেখানে একসময় ভাইকিংদের নাম শুনে ইউরোপের উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ত। আর আজ সেই ভূমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ, শান্তিপূর্ণ আর বাসযোগ্য দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। এমনও বলা হয় এই দেশের কিছু কারাগার প্রথম দেখায় ছোটখাটো 5 স্টার হোটেলের মতো লাগে, কারণ নরওয়ে অপরাধীদের শাস্তির পরিবর্তে পুনর্বাসন এবং মানবাধিকারের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আবার এখানকার মানুষ পৃথিবীর অন্যতম ধনী সমাজের অংশ হয়েও নিজেদের নিয়ে বাড়াবাড়ি দেখতে একদমই পছন্দ করে না। কিভাবে সম্ভব হলো এমন একটি দেশের প্রকৃতি, ইতিহাস, সম্পদ, শৃঙ্খলা আর মানুষের মূল্যবোধ সব মিলিয়ে কিভাবে তৈরি হলো আধুনিক বিশ্বের সবচেয়ে বিস্ময়কর রাষ্ট্রগুলোর একটি? আর সবচেয়ে বড় প্রশ্ন, নরওয়ে কি সত্যিই শুধু সুন্দর একটি দেশ, নাকি এটা এমন একটা মডেল যেখান থেকে পুরো পৃথিবীরই কিছু শেখার আছে? মেরুকাব্যর আজকের পর্বে আজ আমরা চলেছি উত্তর ইউরোপের সেই রূপকথার দেশ নরওয়েতে। প্রথমবার নরওয়ের কোনো দৃশ্য দেখলে অনেকেরই মনে হয় এটা যেন বাস্তব পৃথিবীর কোনো দেশ নয়, বরং কোনো সিনেমার সেট অথবা গল্পের বইয়ের ভেতর লুকিয়ে থাকা এক ভূখণ্ড। কিন্তু বাস্তবতা হলো, ক্যামেরা যতই পাওয়ারফুল হোক না কেন, নরওয়ের সৌন্দর্যকে পুরোপুরি ধারণ করা প্রায় অসম্ভব। কারণ এই দেশকে শুধু চোখ দিয়ে দেখা যায় না, এটাকে অনুভব করতে হয়। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত নরওয়ে আয়তনে বাংলাদেশের তুলনায় অনেক বড়, দ্বিগুণেরও বেশি। কিন্তু জনসংখ্যা মাত্র 5.5 মিলিয়নের মতো। অর্থাৎ বাংলাদেশের একটি বড় শহরে যত মানুষ থাকে, পুরো নরওয়েতেও প্রায় তত মানুষ বাস করে। তুলনামূলক অনেক কম জনসংখ্যার কারণে হয়তো প্রকৃতি এখানে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছে। 63,000 মাইলের দীর্ঘ উপকূল রেখা, ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দ্বীপ, বরফে ঢাকা পাহাড়, গভীর উপত্যকা, হ্রদ, নদী, বন সব মিলিয়ে নরওয়েকে দেখলে মনে হয় প্রকৃতি তার সবচেয়ে যত্নে আঁকা ছবিগুলোর কিছু এখানেই রেখে দিয়েছে। কিন্তু নরওয়ের আসল জাদু শুধু সুন্দর দৃশ্য নয়, এখানকার ভূগোলে আছে বিস্ময়, আর আছে ভরপুর রহস্য ভরা আকাশ। নরওয়ের কথা উঠলেই যে শব্দটি সবচেয়ে বেশি শোনা যায় সেটি হলো ফিওর্ড। প্রথম দেখায় অনেকেই এগুলোকে নদী ভেবে ভুল করেন, আসলে এগুলো নদী না। হাজার হাজার বছর আগে বিশাল হিমবাহ ধীরে ধীরে পাহাড় কেটে গভীর উপত্যকা তৈরি করেছিল। পরে যখন সেই বরফ গলে গেল, ঠিক তখন সমুদ্রের পানি এসে সেই উপত্যকাগুলোকে পানি দিয়ে পূর্ণ করে দিল। আর এভাবেই তৈরি হলো ফিওর্ড। তাই আপনি যদি কোনো নৌকায় দাঁড়িয়ে ফিওর্ডের ভেতর এগিয়ে যান, দেখবেন এক পাশে খাড়া পাহাড়, অন্য পাশে জলপ্রপাত, আর নিচে নীল পানি। সেই দৃশ্য ভাসতে ভাসতে এক মুহূর্তের জন্য মনে হতেই পারে এটা পৃথিবীর কোনো জায়গা না। নরওয়েতে ফিওর্ডের সংখ্যা হাজারেরও উপরে, এর মধ্যে অনেকগুলোই বিশ্ব ঐতিহ্যর মর্যাদা পেয়েছে। আর এই ফিওর্ডগুলোর কারণেই নরওয়ের উপকূলরেখা এত জটিল, এত নাটকীয়, এত আলাদা। শীতের অন্ধকার রাত, চারিদিকে পিনপতন নীরবতা। তারপর হঠাৎ আকাশ জুড়ে ভেসে উঠল সবুজ আলোর বিশাল এক ঝলকানি। আলোটা স্থির নয়, ওটা নড়ছে, বাঁক নিচ্ছে, রং বদলাচ্ছে। মনে হচ্ছে আকাশ যেন নিজেই নিঃশব্দে নাচ শুরু করেছে। এটাই অরোরা বোরিয়ালিস অথবা নর্দার্ন লাইটস। একসময় মানুষ বিশ্বাস করত এ আলো দেবতাদের কোনো বার্তা, কেউ ভাবতো এটা মৃত যোদ্ধাদের আত্মা, কেউ আবার মনে করত স্বর্গের দরজা খানিকটা খুলে গেছে। আজ বিজ্ঞান জানায় সূর্য থেকে আসা চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়েই এই আলোর জন্ম হয়। তবুও সত্যিটা হলো, অরোরার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলেও প্রথমবার নিজের চোখে সেটা দেখলে মানুষের মুখে যে শব্দটা বের হয় সেটা খুবই সাধারণ, অবিশ্বাস্য। আপনি যদি গ্রীষ্মকালে নরওয়ের উত্তরাঞ্চলে যান, তাহলে হয়তো রাত 12টায় ঘড়ির দিকে তাকিয়ে নিজেকেই বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ রাত হলেও আকাশে তখনও সূর্যের দেখা মিলবে। এটাকে বলা হয় মিডনাইট সান, অর্থাৎ মধ্যরাতের সূর্য। আবার কয়েক মাস পর একই অঞ্চলে আসে উল্টো এক বাস্তবতা। দিন যায় কিন্তু সূর্য ওঠে না, থাকে শুধু নীলচে আলো, বরফ আর দীর্ঘ গভীর রাত। ভাবতে অবাক লাগে, একই দেশ, একই আকাশ, কিন্তু ঋতু বদলালেই বাস্তবতা এতটা পাল্টে যায়। হয়তো এই কঠিন অদ্ভুত প্রকৃতির সঙ্গেই নরওয়ের মানুষের সম্পর্কটা তৈরি হয়েছে গভীরভাবে। তারা প্রকৃতিকে জয় করার বস্তু হিসেবে নয়, সহাবস্থানের সঙ্গী হিসেবে দেখতে শিখেছে। কিন্তু আজকের এই শান্ত সংযত প্রকৃতিপ্রেমী মানুষদের পূর্বপুরুষ কিন্তু একসময় ছিল সম্পূর্ণ ভিন্ন। একসময় তাদের নাম শুনলেই ইউরোপের উপকূল জুড়ে ভয় ছড়িয়ে পড়ত। তারা ছিল ভাইকিং।
নরওয়ের গল্প বুঝতে হলে ভাইকিংদের পাশ কাটিয়ে যাওয়া যায় না। একসময় সমুদ্রই ছিল তাদের রাস্তা। কাঠের লম্বা জাহাজে চেপে তারা বাণিজ্য করেছে, অভিযান চালিয়েছে, যুদ্ধ করেছে আর নিজেদের অস্তিত্ব ছড়িয়ে দিয়েছে বহুদূর পর্যন্ত। তাদের পৃথিবী ছিল কঠিন, প্রকৃতি ছিল নির্মম, বেঁচে থাকতে হলে শক্ত হতে হতো। কিন্তু ইতিহাস তৈরি হয় নতুন ইতিহাসের অপেক্ষায়। একসময় যে জাতিকে মানুষ ভয়ের চোখে দেখত, সময়ের সঙ্গে সেই সমাজই শিখেছে শৃঙ্খলা, প্রতিষ্ঠান, সমতা, নাগরিক আস্থা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল্য। অর্থাৎ নরওয়ের আধুনিক সাফল্য আকাশ থেকে পড়েনি, এটা তৈরি হয়েছে ধীরে ধীরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায়, একটি ছোট, শীতল, দূর উত্তরের দেশ কিভাবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো? সেই উত্তর লুকিয়ে আছে নরওয়ের সমুদ্রের নিচে। অনেকেই মনে করেন নরওয়ে যেন সবসময়ই ধনী ছিল, কিন্তু বাস্তবতা এমন ছিল না। আজ যে দেশটিকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখা হয়, মাত্র কয়েক দশক আগেও সেই নরওয়ে ছিল মাছ ধরা, জাহাজ নির্মাণ আর সীমিত কিছু শিল্পের উপর নির্ভরশীল একটি ছোট অর্থনীতি। তারপর এলো 1969 সাল। উত্তর সাগরের নিচে আবিষ্কৃত হলো বিশাল তেলের মজুদ। এটা শুধু একটি নতুন শিল্পের শুরু ছিল না, এটা ছিল এক ঐতিহাসিক বাঁক। এক মুহূর্তে নরওয়ে বুঝে গেল তাদের সমুদ্রের নিচে এমন কিছু সম্পদ লুকিয়ে আছে যা বহু দেশের কাছে স্বপ্ন। কিন্তু এখানেই শুরু হলো আসল পরীক্ষা, কারণ ইতিহাস বলছে প্রাকৃতিক সম্পদ সবসময় আশীর্বাদ হয়ে আসে না, যেমনটা আশীর্বাদ হয়ে আসেনি কঙ্গোর মানুষের কাছে। অনেক দেশ তেল বা গ্যাস পেয়ে আরও দুর্নীতিগ্রস্ত হয়েছে, আরও বৈষম্যময় হয়েছে। অর্থনীতিতে এর একটা নাম আছে, রিসোর্স কার্স, অর্থাৎ সম্পদের অভিশাপ। প্রশ্ন ছিল, নরওয়ে কি সেই ফাঁদে পড়বে, নাকি তারা বিকল্প কোনো রাস্তা নেবে? নরওয়ে এমন একটি সিদ্ধান্ত নিল যা আজও অর্থনীতির পাঠ্য বইয়ে উদাহরণ হিসেবে পড়ানো হয়। তারা ভাবল, এই তেল শুধু আজকে নরওয়ের জন্য নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। তাই তারা তেলের আয় একসঙ্গে খরচ করে ফেলেনি, বরং এ আয়ের একটি বড় অংশ জমা রাখতে শুরু করলো একটি বিশেষ তহবিলে। আজ সেই তহবিল পৃথিবীর সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলগুলোর একটি। এর মূল্য এতটাই বিশাল যে সেটি শুধু নরওয়ের বর্তমান না, ভবিষ্যতের নিরাপত্তাকেও প্রতিনিধিত্ব করে। আরও মজার বিষয় হলো, এই টাকা কোনো ভল্টে বদ্ধ নেই, এটি বিশ্বজুড়ে হাজার হাজার কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। প্রযুক্তি, স্বাস্থ্য, শিল্প, অবকাঠামো, অসংখ্য খাতে কাজ করছে এই অর্থ। অর্থাৎ তেলের টাকা ঘুমিয়ে নেই, সেই টাকা কাজ করছে, নতুন আয় তৈরি করছে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ বাড়িয়ে দিচ্ছে। এখানেই নরওয়ের মূল শক্তি। অনেক দেশই সম্পদ পেয়ে ধনী হয়েছে, কিন্তু খুব কম দেশই সেই সম্পদকে মানুষের জীবনমান উন্নত করার জন্য এত ধৈর্য, শৃঙ্খলা আর পরিকল্পনা নিয়ে ব্যবহার করতে পেরেছে। নরওয়ে সেই বিরল উদাহরণগুলোর একটি। তেলের আয় শুধু বড় বড় ভবন নির্মাণে খরচ হয়নি, বিনিয়োগ হয়েছে শিক্ষায়, স্বাস্থ্যসেবায়, গবেষণায়, অবকাঠামোতে আর সামাজিক নিরাপত্তা ব্যবস্থায়। এখানে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র তার জীবনের শুরুটা কতটা সুরক্ষিত হবে সেটা নিয়ে চিন্তা করে। এখানে একজন নাগরিক শুধু করদাতা না, সে রাষ্ট্রের অংশ। তবে এটাও মনে রাখা জরুরি, নরওয়ে শুধু তেলের কারণেই সফল হয়নি। তেল তাদের সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগকে সঠিক পথে চালিত করেছে সুশাসন, স্বচ্ছতা, প্রতিষ্ঠানের শক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ সম্পদ অনেক দেশেরই ছিল, দূরদর্শিতা সবার ছিল না। এই পর্যায়ে আরেকটি প্রশ্ন খুব স্বাভাবিক, নরওয়ের সুখের রহস্যটা কি? শুধুমাত্র অর্থ? যদি তাই হতো তাহলে পৃথিবীর প্রতিটি ধনী দেশই সুখের তালিকার একেবারে উপরে থাকত। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। নরওয়ের মানুষ শুধু ধনী নয়, তারা পৃথিবীর অন্যতম সুখী মানুষও। কিন্তু কেন? সেই উত্তর লুকিয়ে আছে তাদের জীবন দর্শনে। তাদের কাছে জীবনের সবচেয়ে বড় বিলাসিতা সবসময় অর্থ নয়, অনেক সময় সেটা হলো সময়। নিজের জন্য সময়, পরিবারের জন্য সময়, প্রকৃতির জন্য সময়। এখানে সাফল্য মানে শুধু বেশি টাকা নয়, সবকিছুর সাথে সামঞ্জস্য বাধ্যতামূলক। নরওয়েজিয়ান ভাষায় একটি শব্দ আছে, ফ্রিলুটসলিভ। বাংলায় এর কাছাকাছি অর্থ দাঁড়ায় খোলা প্রকৃতির মাঝে জীবনযাপন। কিন্তু এখানে এটি শুধুমাত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা মানসিকতাও বটে। সুযোগ পেলেই মানুষ শহর ছেড়ে পাহাড়ে যায়, বনে যায়, হ্রদের পাশে গিয়ে বসে, কেউ ক্যাম্পিং করে, কেউ স্কি করে, আবার কেউ কিছুই করে না, শুধু নীরবতা শোনে। তাদের বিশ্বাস, প্রকৃতি থেকে খুব দূরে সরে গেলে মানুষ ধীরে ধীরে নিজের ভেতর থেকেও দূরে সরে যায়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এমন নিঃসঙ্গ বিশাল খোলা প্রকৃতি প্রতিদিন পাওয়া কঠিন। সেই দিক থেকে নরওয়ে মানুষকে এক ধরনের শ্বাস নেওয়ার জায়গা দেয়। নরওয়ের অনেক পরিবারের শহরের বাইরে একটা ছোট কেবিন থাকে, এগুলোকে বলা হয় হাইকি। বেশিরভাগ উইকেন্ডে অনেকে সেখানে চলে যায়। অনেক কেবিনে ইন্টারনেটও থাকে না। বিষয়টা এমন না যে ইন্টারনেট অ্যাভেলেবল না, তারা আসলে ইচ্ছে করেই রাখে না, কারণ সবসময় সংযুক্ত থাকার ভেতরেও এক ধরনের ক্লান্তি আছে।
আর সেই ক্লান্তি থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কখনো কখনো শুধু প্রকৃতি আর কাছের মানুষদের কাছে ফিরতে চায়। নরওয়ের সমাজে আরেকটি ধারণা আছে, জান্টেলোভেন। সহজ ভাষায় বললে এটা এমন এক সামাজিক মনোভাব যেখানে নিজেকে অন্যর চেয়ে বড় ভাবা ভালো চোখে দেখা হয় না। আপনি ধনী হতে পারেন, সফল হতে পারেন, কিন্তু শুধু সেই কারণে আপনি অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমন ভাব দেখানো এখানে খুব জনপ্রিয় নয়। আর আছে ডুগনাড, অর্থাৎ একসঙ্গে মিলে কমিউনিটির জন্য কাজ করার সংস্কৃতি। কেউ পার্ক পরিষ্কার করছে, কেউ স্কুলের বেড়া রং করছে, কেউ প্রতিবেশীর কাজে সাহায্য করছে। এই জিনিসগুলো শুনতে ছোট লাগে, কিন্তু সমাজ ব্যবস্থাকে ধরে রাখতে সাহায্য করে এমনই ছোট ছোট সব অভ্যাস। নরওয়ের সাফল্যের গল্প শুধু অর্থনীতির গল্প নয়, এটা রাষ্ট্র কিভাবে নাগরিকের পাশে দাঁড়ায় সেই গল্প। এখানে শিক্ষা তুলনামূলকভাবে অনেক বেশি সহজলভ্য। স্বাস্থ্যসেবাও এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে চিকিৎসা শুধু অর্থের উপর নির্ভর না করে। নতুন বাবা মায়েরা সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য দীর্ঘ ছুটি পান। রাত জেগে সবসময় ব্যস্ত থাকাকে এখানে সাফল্যের একমাত্র মানদণ্ড ধরা হয় না, কারণ তাদের কাছে কাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু পুরো জীবন নয়। নরওয়ের আরেকটা দিক বিশেষভাবে লক্ষণীয়, যে দেশ তেল আর গ্যাস থেকে বিপুল আয় করেছে সেই দেশই আবার পরিষ্কার জ্বালানি আর পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। নরওয়ের বিদ্যুতের বড় অংশই আসে জলবিদ্যুৎ থেকে। রাস্তায় বৈদ্যুতিক গাড়ির উপস্থিতি চোখে পড়ার মতো। এ যেন এক অদ্ভুত ভারসাম্য, অতীতের সম্পদ ব্যবহার করে ভবিষ্যৎকে আরও পরিচ্ছন্ন করে তোলা। তবে এতক্ষণে যদি মনে হয় নরওয়ে একেবারেই নিখুঁত, তাহলে সেটা পুরো সত্যি হবে না, কারণ পৃথিবীতে কোনো কিছুই শতভাগ নিখুঁত নয়। নরওয়েতে বসবাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো জীবনযাত্রার ব্যয়। খাবার, বাসা ভাড়া, সেবা অনেক কিছুই তুলনামূলকভাবে ব্যয়বহুল। অবশ্যই এর পেছনে কারণও আছে, উচ্চ আয়, শ্রমিকের অধিকার আর শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। আরেকটা বড় বাস্তবতা হলো শীতকাল, কারণ শীতকালে শুধুমাত্র অতিরিক্ত ঠান্ডা পড়ে বিষয়টা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। একই সাথে শীতকালের বেশিরভাগ সময় অন্ধকারও থাকে। এই সময় কিছু অঞ্চলে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সূর্যের দেখা মেলে না। এটা মানসিকভাবে কঠিন হতে পারে। অর্থাৎ নরওয়ের সৌন্দর্য নিখুঁত পোস্টকার্ডের মতো, কিন্তু সেখানে বেঁচে থাকা সবসময় সহজ নয়। নরওয়ের সবচেয়ে বড় সম্পদ তেল নয়, গ্যাসও নয়, এমনকি তার অপূর্ব প্রকৃতিও নয়। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ সেখানকার মানুষ, আর সেই মানুষকে ঘিরে গড়ে ওঠা মূল্যবোধ। নরওয়ে বুঝেছিল প্রাকৃতিক সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা, সুশাসন, পারস্পরিক বিশ্বাস, সামাজিক ভারসাম্য আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা, এসবের মূল্য ফুরাবে না। হয়তো এ কারণেই ছোট্ট এই দেশটি বারবার বিশ্বের সবচেয়ে উন্নত, সুখী আর বাসযোগ্য দেশগুলোর আলোচনায় উঠে আসে। বাংলাদেশের মতো তরুণ সম্ভাবনাময় দেশগুলোর জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। শুধু সম্পদ থাকলেই উন্নত হওয়া যায় না, সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারাটাই আসল। প্রকৃতির কাছে মাথা নত করতে জানে যে জাতি, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে জানে যে রাষ্ট্র, আর একে অপরের প্রতি বিশ্বাস রাখতে জানে যে সমাজ, তাদের গল্প কখনো শুধু অর্থনীতির গল্প হয় না, সেটা হয়ে ওঠে সভ্যতার গল্প। নরওয়ে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় দেশ নয়, সবচেয়ে বেশি জনসংখ্যার দেশও নয়, কিন্তু যদি কেউ জানতে চায় একটি দেশ কীভাবে শুধু ধনী নয়, সত্যিকার অর্থে উন্নত হয়ে ওঠে, তাহলে মানচিত্রে চোখ রাখা যায় উত্তর ইউরোপের দিকে। হয়তো বরফে ঢাকা পাহাড়, নীল ফিওর্ড, দীর্ঘ নীরবতা আর শৃঙ্খলাবদ্ধ এক সমাজের ভেতরেই লুকিয়ে আছে সেই উত্তরের একটি অংশ। প্রকৃতিকে জয় করার চেষ্টা নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানই হয়তো সভ্যতার সবচেয়ে বড় জয়। মেরুকাব্যর ভিডিও আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।